ভাইকে আমার নামও রাজু, ভাইয়ের নামও রাজু। কেমন আছেন রাজু ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? এই যে দাকপ উপজেলা আজকেরা যেটা আপনাদেরকে ভ্রমণ করে দেখাবো, সে কিন্তু এই উপজেলার কিন্তু জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি কিন্তু মনে হচ্ছে মেরিন ড্রাইভেই আছি, খুবই সুন্দর। আল্লাহর সৃষ্টি আসলে যে কত সুন্দর, আপনি না ঘুরলে আসলে দেখতে পাবেন না। এই নৌকা করে কিন্তু তারা আসে, বিভিন্ন হাট বাজারে তারা দোকান বসায় এবং তারা বেচা বিক্রি করে কিন্তু আবার চলে যায়। এখানে এই যে দাঁত মারে, এই যে বাঘের থাবা থাবা না, আপনি গাল ধরছিল, গাল দিয়েই ধরছিল। এই দুই দাঁত দিয়েছেন। আর এখানে হলো এই দুই দাঁত আছে আপনার এখানে আছে, এই নলির দাগে এলো নলি মাছ ছিল। বিভিন্ন মানুষ যে আধুনিকতার ছোঁয়া পায়, সেই ছোঁয়ার কিছুই এখানে একদমই সাধারণভাবে জীবনযাপন করে মানুষ। এখানে কিন্তু চলাচলের জন্য সেরকম একটা পথ নাই। এটা এমন একটি গ্রাম যার তিনো পাশে কিন্তু সুন্দরবন। আপনি এই দেখছেন, এই আমার ডাইন পাশে এই যে সুন্দরবন। আর আজ এই গ্রামে কিন্তু একটি ধর্মীয় অনুষ্ঠান আছে। হিন্দু সম্প্রদায়ের যে ভাইয়েরা আছে তারা একটি ধর্মীয় অনুষ্ঠান করতেছে একদম এই মাথায়, যেখানে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম এমডি রাজু অ্যানাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা, আপনাদের আজ নিয়ে যাব দাকপ উপজেলার সুতারখালী কালাবগি ইউনিয়নের ফকিরকোনা গ্রামে, যেটি সুন্দরবনের গা ঘেঁষা একটি গ্রাম। যেই গ্রামের মানুষ মানবেতর জীবনযাপন করে এবং নিরবিচ্ছিন্ন একটি গ্রাম। যেই গ্রামে নেই কোনো বিদ্যুৎ, নেই রোড, তাদের চলাচলের বাহন একমাত্র নৌকা। আর তারা জীবনযাপন করার জন্য একমাত্র মাছ ধরেই তাদের জীবন আহরণ করে। সেই রকম একটি গ্রামে আপনাদেরকে আজ আমি ঘুরতে নিয়ে যাব। সো বন্ধুরা, আজ আমার সফর সঙ্গী হচ্ছে আমার ক্লোজ খুব বন্ধুগুলো। আজকে আমরা মোট 5 জন মিলে যাব সেই দাকপ উপজেলার সুতারখালী এবং কালাবগি আর ফকিরকোনা গ্রামে। আর আমাদের বন্ধুরা এই যে সবাই, এ হচ্ছে আমার বন্ধু সুজন, আর এ হচ্ছে দিন, আর এ হচ্ছে আমাদের ইয়াসিন ভাই, আসসালামু আলাইকুম, হইলো আমাদের বন্ধু, আর এ হচ্ছে আকাশ। ভিডিওতে আপনারা দেখেন। তো বন্ধুরা, তাহলে চলুন আজকের ভিডিও আমরা এই বটিয়াঘাটা ব্রিজ থেকেই শুরু করি। সো লেটস গো। বন্ধুরা, এখন আছি দাকপ উপজেলার পানখালী ফেরিঘাটে। আর এই পানখালী ফেরিঘাটে এসে আমার সাথে দেখা হয়ে গেল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এবং দাকপের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর রাজু ভাইকে। আমার নামও রাজু, ভাইয়ের নামও রাজু। কেমন আছেন রাজু ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই কিন্তু খুব সুন্দর কন্টেন্ট বানায় ফেসবুকে। আমি তার কিন্তু ফ্রেন্ড লিস্টেও আছি এবং তার পেজও ফলো করি। আর হচ্ছে সে কিন্তু এই জায়গায় বাদাম বিক্রি করে বাসে, এবং তার সাথে সাথে কিন্তু ফেসবুক কন্টেন্ট তৈরি করে, এবং সে কিন্তু এখন পর্যন্ত স্টুডেন্ট আছে, সে কিন্তু পড়ালেখাও করে, স্টাডিও করে, তাই নাকি ভাই? জি ভাই। ভাই আপনারা দোয়া করবেন, আমি যে বাদাম বিক্রি করি, আমি যে ফেসবুকে ভিডিওগুলো ছাড়ি মানুষের নিয়ে, অনেকে মানুষকে খারাপ চোখে দেখে, নিম্ন চোখে দেখে, আমি এই বিষয়ে তা ভাই আপনারা দোয়া করবেন। আমি সাধারণ বাদাম বিক্রেতা, এই যে বাসে বাদাম বিক্রি করে খাই, আমি যেন ভালো কিছু করতে পারি, আমার ভিতরে যেন কোনো অহংকার না আসে, আমার জন্য এই দোয়াটা করবেন আপনারা, আপনার কাছে দোয়া চাই। আর ভাই কিন্তু নিয়মিতই কন্টেন্ট করে আর এবং এই বিক্রি করে। আর এই যে দাকপ উপজেলা আজকেরা যেটা আপনাদেরকে ভ্রমণ করে দেখাবো, সে কিন্তু এই উপজেলার কিন্তু জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো ঠিক আছে ভাই, আমরা সামনের দিকে আগাই। ভিউয়ার্স, আমরা এখন দাকপ উপজেলার বটবনিয়া গ্রামে আছি। আর এই গ্রামে এই যে আমার পিছনে যে বাঁধটা দেখতে পাচ্ছেন, এই যে কিছুদিন আগেও কিন্তু এই বাঁধটা কিন্তু বন্যার পানিতে ভেঙে যায় এবং পুরো এই গ্রামটি কিন্তু প্লাবিত হয় বন্যার পানিতে। তার পরবর্তীতে গ্রামবাসীর সহায়তায় কিন্তু এই বাঁধটি নির্মাণ করে এবং শক্তপোক্ত বাঁধ। আর আমরা আছি বটবনিয়ার সেই ঘাটে, যে ঘাটটি থেকে আমাকে নলিয়ান পর্যন্ত যাইতে হবে, এবং এই নলিয়ান যাইতে গেলে কিন্তু 3টি ঘাট পার হইতে, একটি দাকপ ঘাট, একটি হচ্ছে কালীনগর ঘাট, আর একটি বটবনিয়া ঘাট। আর আমরা আছি বটবনিয়া ঘাটে। আর এই হচ্ছে ট্রলার, আমরা এই ট্রলার থেকে বটবনিয়া ঘাট থেকে ওপার হচ্ছে নলিয়ান যাইতে হবে, দাকপ সেই জায়গায় যাবে। তো চলুন।
এবং আমরা দেখতে দেখতে বন্ধুরা চলে আসলাম সেই পদ্মা নয়, শিবসা নদীর পারে। আর এই শিবসা নদীর পার থেকে কিন্তু এই পিচ ঢালাই রোডটি চলে গেছে। আর এবং দেখতে কিন্তু খুবই সুন্দর, এই যে দেখুন। ঠিক আমার ডান হাতে দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে শিবসা নদী রিভার। আর আমি কিন্তু মনে হচ্ছে মেরিন ড্রাইভেই আছি, খুবই সুন্দর। আর এই শিবসা নদীর গা ঘেঁষা এই রোডটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। আপনারা আসবেন, এখানে ঘুরবেন। খুলনা থেকে বেশি দূরে নয়, 50 কিলোমিটার কিন্তু দূরে এরকম সুন্দর সুন্দর গ্রাম আপনি দেখতে পাবেন। আল্লাহর সৃষ্টি আসলে যে কত সুন্দর, আপনি না ঘুরলে আসলে দেখতে পাবেন না। আর আমার সামনে একটি পথ দেখতে পাচ্ছেন, ভাঙন ধরছে এই রোড। এই দেখেন, এই শিবসা কিন্তু খেয়ে নিল সেই পিচ ঢালাই রোড। এখন কিন্তু আমরা আবার সেই ভাঙা পথ দিয়ে যাচ্ছি শিবসার পার হয়ে। আসলে শিবসা নদী অনেক সুন্দর। আপনারা কিন্তু এই জায়গাটিতে আসতে পারেন, যারা খুলনা থাকেন তারা কিন্তু এই জায়গাটিতে আসতে পারেন। এই জায়গাটি খুবই সুন্দর এবং খুলনা থেকে ভ্রমণ স্পটের ভিতরে কিন্তু এইটা নিকটতম একটি জায়গা। আর আপনি যদি এই বিশাল শিবসা নদী দেখেন, আপনার কিন্তু চোখ নয়ন অবিরাম চোখ জুড়ায় যাবে, খুবই সুন্দর লাগে। আর আমার মনে হচ্ছে আসলে আমি সমুদ্র ভ্রমণ করতেছি। দেখেন, মনে হচ্ছে আমি সমুদ্রে আছি জাহাজে, আর ওই বহু দূরে একটি দ্বীপ দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমি এখন আছি নলিয়ান সেই গ্রামে। আর এই গ্রামে এসে দেখলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নলিয়ান নদী, যে নদীর মাথাটা চলে গেছে হচ্ছে শিবসা নদী। আর এই নদী কিন্তু এক বাঁধ তৈরি করে দিয়েছে। এই যে দেখেন, এটা কিন্তু পুরোপুরি বাঁধ, ওই যে ওই মাথা হইতে এই মাথা পর্যন্ত কিন্তু বাঁধ করে দেওয়া হয়েছে। শিবসা নদীতে যখন প্রচুর পরিমাণে পানি হয়, সেই পানি কিন্তু এই নলিয়ান নদীতে ঢোকে। আর ঢোকার পরে কিন্তু এই নলিয়ান গ্রাম প্লাবিত হয়। তার কারণে স্থানীয় সরকার এটি পরিপূর্ণভাবে কিন্তু বন্ধ করে দিয়েছে। আর আমি দেখি ওই পাশটা নদী, আর এখানে কিন্তু খুব সুন্দর আপনার ঝাউ গাছ, কাটা গাছ, সব গাছ কিন্তু লাগাইছে। আর এই যে আমি চলে আসছি নদীর এই পাশে, এই যে দেখেন ওই পাশটা আপনার শিবসা নদীতে ঢুকছে। আর এই যে বাঁধ দেখতে পাচ্ছেন, এরকম পরিপূর্ণ কিন্তু বাঁধ দিয়ে সম্পূর্ণ নদীটি বন্ধ করে দিছে। আর এই পাশটা দেখেন, এই যে নদীর বাকি অংশ। আর আর এই যে ডাইন সাইড আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডাইন সাইডে, এটা হচ্ছে নলিয়ান গ্রাম, খুবই সুন্দর। বন্ধুরা, আমি এখন আছি নলিয়ান যে ঘাট, সেই ঘাটের কিন্তু বাজারে। আর আজ শুক্রবার কিন্তু এই বাজারে হাট বাজার ছিল। আর আমি কিন্তু ঠিক এই হাট বাজারের ভিতরেই। আর এই হাট বাজারটি বসে একদম শিবসা নদীর পারে। এই যে দেখেন, বিশাল কিন্তু শিবসা নদী, আর তার পারে কিন্তু গড়ে উঠেছে এরকম হাট বাজার, নলিয়ান হাট বাজার। আর একটা বিষয় আপনাদের দেখায়, এই নলিয়ান হাট বাজারে যারা দোকান বসায় তারা কিন্তু আসে বিভিন্ন প্রান্ত থেকে। আর তাদের যাতায়াত পথ কিন্তু এই যে নৌকাগুলো,
এই নৌকা করে কিন্তু তারা আসে, বিভিন্ন হাট বাজারে তারা দোকান বসায় এবং তারা বেচা বিক্রি করে কিন্তু আবার চলে যায়। এখানে সকাল হইতে হাট বাজার ছিল এবং তাদের যা বিক্রি হয়েছে তার পরবর্তীগুলো তারা কিন্তু গুছাই নিয়ে এরকম কিন্তু ট্রলারে করে আবার অন্য এক হাট বাজারে চলে যাবে। এই যে দেখেন, আপনিও কি এই ট্রলারে আসছেন? কোন জায়গা দিয়ে আসছেন? কোথায়? রাউলি। আপনি কি শুধু বিভিন্ন জায়গায় তো হাট বাজারে হাট করে বেড়ান না? এই নৌকায় ঘুরে ঘুরে? এই যে দেখছেন নৌকাগুলো, এর ভিতরে কিন্তু প্রত্যেকটা দোকানের কিন্তু মালামাল আপনার বোঝাই করা, এরা আবার অন্য আরেকটি হাট বাজারে যায় কিন্তু দোকান বসাবে এবং বেচা বিক্রি করবে। এই গ্রামীণ জীবনযাপনে মানুষের জীবন ব্যবস্থা আসলেই খুবই কঠিন, আর এই কঠিন থেকেই কিন্তু তারা খুব সহজ করে নিয়েছে তাদের জীবনযাপন। আর আমরা এরকম গ্রাম ঘুরে ঘুরে কিন্তু নানান ধরনের কিন্তু এরকম ব্যবসায়ী পলিসি দেখি। আমার কাছে নতুন যে ব্যবসায়ী পলিসি, এটা আমার কাছে নতুন, আজ প্রথম দেখলাম এরকম। ভিউয়ার্স, আমরা এখন আছি নলিয়ান, আর নলিয়ান এসে আমি একজন মুরব্বী বয়স্ক লোক, তার সাথে পরিচয় হয় রুহুল আমিন গাজী কাকার সাথে। এই যে কাকা আসলে সুন্দরবন এরিয়া, এটা সুন্দরবনের পাশে ঘেরা গ্রাম, আর সেই গ্রামে কিন্তু সে সুন্দরবনে বহুত দিন যাবত কিন্তু এই সুন্দরবনের সাথে সংগ্রাম করছে এবং তারে নাকি এক সময় বাঘেও আক্রমণ করছিল, তাই না? 10 সালে ধরছিল। 10 সালে আপনাকে বাঘে আক্রমণ করছে? এটা দাঁত তো আছে তো আপনার এখানে। আমার তো এই যে দেখেন, এই যে দাঁত মারে, এই যে বাঘের থাবা। থাবা না, আপনি গাল দিয়ে ধরছিল। গাল দিয়েই ধরছিল? এই দুই দাঁত দেখেন। আরে আমার হলো এই দুই দাঁত। আচ্ছা, আপনার এখানে আছে এই নলির দাগে এলো নলি মাছ ছিল, এই যে বিভিন্ন জায়গায় ক্ষত এরম আছে আপনার। একজন কিন্তু বাঘের হাত থেকে বেঁচে আসা কিন্তু সেই যোদ্ধা কিন্তু আমাদের সামনে, রুহুল আমিন গাজী কাকা। কাকা মানে ঘটনাটা কি? আমাদের মাছ ধরতে গিয়েছিলাম, মাছ ধরতে সুন্দরবনে মাছ শিকার করতে। হ্যাঁ, মাছ। তারপরে মানে অ্যাটাকটা করলো কিভাবে? অ্যাটাক করছে আপনার রাত 3টের সময়। 3টের সময় 4 জন ছিলাম, সে 4 জনের ভিতরে আমি লাইট দিয়ে দেখতাম কোনো কিছু দেখা যায় নাকি এইগুলো, কিন্তু আমার আড়াই ঝাঁপ দিয়েছে, ধরলো রাত 3টে বাজে। এই হাতটা ড্রেসটা হাতটা ওঠে না, কি কইছি। এখন ওই সময় আমার ধরেছে রাত 3টের সময়। ধরার পরে ওখান থেকে নিয়ে আইছে, নিয়ে বাড়ি আইছে, বাড়ি আসার পর হাসপাতালে নিয়ে গেছে। বাঘের মুখ দিয়ে আপনারা ছাড়াইলো কি? আমি নিজে আমি কোপ দিয়েছিলাম বাঘের মুখ, যেসব ধরছে এরকম চাই দিয়ে আপনার এইভাবে কোপ দিয়েছিলাম। আপনার হাতে দা ছিল? কোপ দিয়েছি। কোপ দেওয়ার মাত্র যখন ছেড়ে দিলে তখন ও সামনাসামনি এরকম হাতাহাতি করে, আর আমি ভয় দেখানোর চেষ্টা করতেছিলাম। তখন আমি কোপ দিয়ে যেখানে উঁচু করে হাত সেখানে কোপ দিয়ে এইভাবে মোটামুটি ওর সাথে ছাড়া আইছি। ছেলে ছিল, শ্বশুর ছিল, আর শালা ছিল, 4 জন ছিলাম। তা এরা জানে না, ওরা ধরো কিরম ওই ছাগল টাগল এত দূর, এরা জানে না কেউ। এরা দেখতো তো, জানতো, তাহলে তো ফুড়ি যেত। মানে আপনি একাই? আমি একাই করে আছি। দেখুন, আপনাকে কিন্তু একটা রিয়েল হিরোর গল্প শোনাইছে, যে বাঘের মুখ থেকে নিজেকে নিজেই বাঁচায় নিয়ে আসছে। বাঁচাইছে মালিক আল্লাহ, চেষ্টা করেছে নিজে। আল্লাহ তো হায়াত রাখছে, তারপরে আপনি বাইচে আছেন, এটাই কিন্তু অনেক আল্লাহর কাছে শুকরিয়া দেয়। আর সে যে ক্ষতগুলান দেখাইছে, আসলে ক্ষতগুলান আমি ভিডিওতে নাই দেখাই, কিন্তু তার যা পরিস্থিতি, সে অবস্থায় কিন্তু সে এখনো বাইচে আছে। আর মুরব্বী কিন্তু এই নলিয়ান যে ফরেস্ট অফিস তার কাছাকাছি থাকে, তার বাড়ি, আর পাশেই শিবসা নদী, আর হ্যাঁ সুতারখালি হচ্ছে তার পাশে হচ্ছে সুন্দরবন। তা মুরব্বী ভালো থাকবেন, ঠিক আছে? এখন কি আর বনে যান? জঙ্গলে যাবো না, গরিব মানুষ যাবো কোথায়? তো এখান থেকে কালকে রাত্রে আবার যাবো। এখন মারবো ফাট জাল দিয়ে, এখন আর ডাঙার মানে জঙ্গলে উঠিনি, কি কইছি, ফাট জাল দিয়ে ওই মারতে আই। ওই কারণ যাবো কনে, গরিব মানুষ কোথায় যাবো কন? সেই তুমি আমার প্রাণের প্রিয়, তোমায় পেতাম যদি, বনের ভিতর ঘর বাঁধিতাম, পাশে থাকতো নদী। এই দেখুন কত সুন্দর নদী, সুতারখালি নদী। আর এই নদীর পাশ থেকে ঘেঁষে গেছে কিন্তু ওই যে সেই বিশ্বের 1 নম্বর ম্যানগ্রোভ বন সুন্দরবন।
আমি এখন আছি সুতারখালী গ্রামে, আর সেই সুতারখালী গ্রামের পাশ থেকে বয়ে গেছে কিন্তু সুতারখালী নদী, আর সেই সুতারখালী নদীর পাশ থেকে ঘেসে গেছে কিন্তু সুন্দরবন। এই যে খুবই সুন্দরবন, সুন্দর। আসলে সুন্দরবনের নাম মনে হয় সুন্দর হওয়ার কারণেই রাখা হয়েছে। বন্ধুরা, আমি যতই এই ঝুলন্ত পাড়া দেখছি ততই অবাক হচ্ছি। আসলে মানুষের জীবনযাপন এরকম মানবেতর জীবনযাপন হয় তা আপনারা এই কালাবগি গ্রামে না আসলে বুঝবেন না। তাদের এই জীবনযাপনে কতটা পরিশ্রম করে চলতে হয়, আর এখানকার মানুষ কতটা পরিশ্রমী এখানে না আসা পর্যন্ত আপনারা বুঝবেন না। এই যে দেখুন, এখানে কিন্তু বাড়িঘর তৈরি হয় নদীর উপরে, বড় বড় যে গাছ দিয়ে কিন্তু এই বাড়িঘরগুলো তৈরি করা হয়, আর এই বাড়িঘরের উপরেই কিন্তু এই লোকজন বসবাস করে। আপনার কত সুন্দর এরিয়া। আপনারা যে এই ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কিগুলো হচ্ছে তারা বছরে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির পানি কিন্তু সংরক্ষণ করে এইরকম বড় বড় ট্যাঙ্কিতে, আর এই ট্যাঙ্কির পানি থেকে কিন্তু সারা বছর তারা কিন্তু মানে চলার জন্য সেই পানিগুলো এখানে রাখে এবং সারা বছর এই পানি ব্যবহার করে তারা চলে। এখানে নেই কোনো বিদ্যুৎ লাইন, নেই ওয়াইফাই লাইন, নেই কিন্তু সেরকম মানুষ যে আধুনিকতার ছোঁয়া পায় সেই ছোঁয়ার কিছুই। এখানে একদমই সাধারণভাবে জীবনযাপন করে মানুষ। বন্ধুরা, এখন আমি আছি ঝুলন্ত পাড়ার একদম ভিতরের দিকে, আর এই যে দেখুন ঝুলন্ত পাড়ার যে রোডের অবস্থা, এখন হালকা ভাটি লাগছে তাই পানি কম, আর যখন জোয়ার পরিপূর্ণতা থাকে তখন কিন্তু এই রোডটা কিন্তু পানিতে ঢেকে যায়। আর আসলে দেখেন রোডগুলো, এখানকার মানুষ কিন্তু প্রতিনিয়ত এরকম জীবনের সাথে কিন্তু সংগ্রাম করেই যাচ্ছে। এখানে অসংখ্য মানুষ বসবাস করে যারা এরকম পরিস্থিতি প্রতিদিনই কিন্তু হ্যান্ডেল করে। এই যে দেখেন, বন্ধুরা আমার পিছনে যে বনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুন্দরবন। দেখুন খুবই সুন্দর সুন্দরবন। আর একটি সুন্দর ভিউ দেখায়, এই যে দেখেন শিবচা নদীর ভিউ। আর আপনারা যে গোল ছাউনিটি দেখতে পাচ্ছেন সুন্দরবনের স্টেডিয়াম, আসলে এটা স্টেডিয়াম না, নদীর বাঁক খেয়ে কিন্তু স্টেডিয়ামের মতন হয়ে গেছে সুন্দরবন। বন্ধুরা, আমি এখন ফকিরকোনা গ্রামে, যে গ্রামটিতে কোনো বিদ্যুৎ নাই, কোনো পথঘাট নাই, কোনো কিছুই নেই, শুধু মানুষের বসবাস আছে। আর এর তিন দিকে সুন্দরবন, আর একদিকে হচ্ছে কালাবগি গ্রাম। এটিও একসময় কালাবগি গ্রামের অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীতে আইলার সময় এটির ভাঙন ধরে, পরবর্তীতে আমফানের যে ঝড় হয় সেই ঝড়ে কিন্তু কালাবগি আর হচ্ছে ফকিরকোনা গ্রামকে কিন্তু আলাদা করে দেয়। আর এখানটা কিন্তু ভিউয়ার্স, আমরা ফকিরকোনা গ্রামে এসে কিন্তু এই একটি মসজিদ পাইলাম, মুসলিমদের ইবাদত করার জায়গা মসজিদ। আর মসজিদটা কাঠ দিয়ে করা, একদম সুন্দরবনের পাশে, ওই যে সুন্দরবন আর এই হচ্ছে মসজিদ ফকিরকোনা গ্রামের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো এই গ্রামেরই মানুষ নাকি? এই গ্রামে কি একটাই মসজিদ? এই যে এই মসজিদটা কত বছর যাবত? 10-12 বছর। 13 বছর আছে। তার আগে এই গ্রামে মসজিদ ছিল? হ্যাঁ।
এই গ্রামের এই মসজিদটি 10-12 বছর আগে নির্মাণ করা হয়। তার আগে আপনারা কিভাবে নামাজ আদায় করতেন বা জুম্মার নামাজ? উপরে ছিল আর কি, আমার উপরে ছিল, জুম্মার নামাজ ভাঙা গেছে। ওই পারে ওই সুতার কালাবগি গ্রামে, কালাবগি গ্রামেই নামাজ পড়তে যাইতেন, তাই তো? পরবর্তীতে ভাঙার পরে হচ্ছে আপনার এইখানে করা হয়। এটাও কালাবাগি গ্রামের ভিতরে ছিল। আমরা ফকিরকোনা গ্রামে এসে কিন্তু এক প্রকার পথ পাচ্ছি না, এরকম কাদার পথ দিয়েই কিন্তু হাইটে হাইটে গ্রামগুলো ঘুরে দেখতেছি। এই যে এখানে কিন্তু চলাচলের জন্য সেরকম একটা পথ নাই, আর এরকম কাদা পার হইতে হবে। অবশ্য আমরা একটা টেকনিক খাটাই আসছি, সেই টেকনিকটা আপনাদের দেখাই নাই। এই যে সব জায়গায় কাদা। এই যে আমরা কিন্তু একজন স্থানীয় গ্রাম বাইরে পেয়ে গেছি, রাকিব ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে ভাই কি ছোটবেলা থেকে কি এই ফকিরকোনা গ্রামে? জি। এই যে আপনাদের ফকিরকোনা গ্রাম আর কালাবগি গ্রাম তো একসাথে ছিল নাকি? হয়। এইটা কিভাবে আলাদা হইলো? এই যে ভাঙনে আলাদা হয়ে গেছে। আগে কিভাবে ভাঙনটা ধরলো? মানে প্রথমে অল্প অল্প করে ভাঙতে ভাঙতে হঠাৎ একবারে সব বাড়িঘর নিয়ে চলে গেছে। সব বাড়িঘর নিয়ে চলে গেছে? হয়। যারা টের পেলে আগের থেকে তারা ঘর বাড়ি নিয়ে উপরে উঠে গেছে, আর যারা টের পায়নি তাকে অনেক ঘর গেছে নদীতে চলে। এই কি কেউ মারা গেছিল এই ঝড়ে? না, সেরকম ক্ষতি কারো হয়ে পারেনি, মানে জানের ক্ষতি হয়নি। আর আমরা যে জায়গা দাঁড়ায় আছি এই রাকিব ভাইয়ের সাথে, এটা এমন একটি গ্রাম যার তিনো পাশে কিন্তু সুন্দরবন। আপনি এই দেখছেন, এই আমার ডাইন পাশে এই যে সুন্দরবন, আমার বাম পাশে ওই যে সূর্যের নিচে ওই যে সুন্দরবন, আমার পিছনেও কিন্তু সুন্দরবন। শুধু সামনের দিকে হচ্ছে কালাবগি আপনার গ্রাম, সুতারখালী কালাবগি গ্রাম। আর এই গ্রামের কিন্তু 3 দিকেই বিস্তীর্ণ সুন্দরবন। আপনি এই সুন্দরবনে কি মাছ আহরণ করেন নাকি? জি। কেমন কি কি মাছ পান? এই নদীতে মানে চিংড়ি মাছ, তারপর সাদা মাছ পাই অনেক রকম, পাইসে মাছ, খরকন মাছ, দাইতনি মাছ, আর বিভিন্ন ধরনের মাছ পাই। চলাফেরা কেমন এই জায়গায়? আপনি কিভাবে যাতায়াত করে এই জায়গার লোকজন? এই যে লোকজন নৌকা আছে, ছোট ছোট নৌকা, বোট আছে, তাতে করে যাওয়া আসা করে। বোটে যাওয়া আসা করে? হয়। আর এই জায়গায় কি কোনো মানে চিকিৎসার কোনো ব্যবস্থা আছে? ডাক্তারখানা আছে এই গ্রামে? না, শুধু আমি আসার সময় একটা মসজিদ দেখলাম, এছাড়া আর কোনো সুবিধা আছে সামাজিক যে সুবিধাগুলো? ডাক্তারখানা, দোকানপাট? দোকান আছে, ছোট একটা দোকান আছে মাথায়। এখানে বিদ্যুতের ব্যবস্থা কিভাবে করেন আপনারা? আমরা যে সোলার ব্যবস্থা আছে এখানে। সোলারের ব্যবস্থা? এছাড়া তো বিদ্যুৎ লাইন তো আসলে আনাও সম্ভব না, কারণ বিশাল একটা ফারাক। এই যে আপনার কালাবগি যে গ্রাম আর এই ফকিরকোনা গ্রাম আলাদা হয়ে যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে ভাঙনের পরে বিশাল একটা ভাঙনের সৃষ্টি হয়, আর তার কারণেই কিন্তু তারা একদম নিরবিচ্ছিন্ন হয়ে যায়। পুরো এই জনপদটা কিন্তু নিরবিচ্ছিন্ন জনপদ। আর আপনি বলতে পারেন যে খুলনার সব থেকে দূরের একদম শেষ গ্রামটি হচ্ছে এই ফকিরকোনা গ্রাম। আর এই গ্রামের মানুষের জীবিকা নির্বাহ হয় একমাত্র সুন্দরবনের মাছ আহরণ করে। আর এখানে কিন্তু সেরকম রোড ঘাটও ভালো না। আপনার এখন ভাটি লাগছে তাই আমরা হাঁটতে পারি, কিন্তু জোয়ার হইলে আসলে হাঁটার মতনও কিন্তু অবস্থা থাকে না এই গ্রামের। রাকিব ভাই, এই জায়গায় কি আপনার দোকান আছে? একখান দোকান আছে ওই যে ওই দিকে আরো একটাই দোকানে এক গ্রামে? হ্যাঁ। এই গ্রামে এসে রাকিব ভাইয়ের কাছ থেকে তথ্য পাইলাম যে একটা গ্রামে আপনার একটা দোকান আর একটা মসজিদ আছে। এই জায়গায় কি হিন্দু সম্প্রদায়ের বসবাস আছে রাকিব ভাই? হ্যাঁ, আছে। এই জায়গায় কতজন হিন্দু ফ্যামিলি আছে? 10-15 ঘর আছে। আর মুসলিম পরিবার আছে কত? ওই 20 ঘর 22 ঘর এরকম। 20 ঘর 22 ঘর। তারা কি মন্দির স্থাপন করছে এই জায়গায়? এরকম কোন মন্দির আছে সামনে? মানে একটা মসজিদ আছে, একটা মন্দির আছে? জি। এখানে হিন্দু মুসলিম সম্প্রদায়রা কিন্তু বসবাস করে। আর আমার এখানে এসে ফকিরকোনা গ্রামে এসে আমি আসলে এরকম গ্রামে আগে কখনোই যাই নাই। আর ফকিরকোনা গ্রামের মতন বাংলাদেশে আর কোনো গ্রাম আছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন।
এই গ্রামটা আমি যতই হাঁটছি ততই কিন্তু মানে একটু অবাক হচ্ছি। গ্রামটা কিন্তু সব গ্রাম কিন্তু গোল বা চারকোনা স্কোয়ার হয়, আর এই ফকিরকোনা গ্রামটি কিন্তু লম্বা, একদম আগা মাথা কিন্তু লম্বা। ওই পাশেও নদী, এই পাশেও নদী, আর মাঝখানে কিন্তু ফকিরকোনা গ্রাম। আর এই যে দেখতে পাচ্ছেন ফকিরকোনা গ্রামে কিন্তু একটি নৌকা তৈরি করতেছে। এই যে আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো মেলা কষ্ট করতেছেন দেখতেছি। কি নৌকা কি রিপেয়ার করতেছেন না? মেশিন বসাচ্ছে। এই গ্রামের বাসিন্দাদের কিন্তু একটাই বাহন, সেটি হচ্ছে নৌকা। তারা কিন্তু জীবিকার তাগিদেও কিন্তু নৌকা লাগে, ভ্রমণের তাগিদেও নৌকা লাগে, যাতায়াতের তাগিদেও কিন্তু নৌকা লাগে। নৌকার বিকল্প কিন্তু এই গ্রামে আর কিছুই নাই। আমরা যারা শহরমুখী বা শহরে বসবাস করি তারা কিন্তু নানান ধরনের যানবাহন ব্যবহার করি, আর এখানে কিন্তু তার কোনো ব্যবহারের সিস্টেমই নেই। আর আমাদের যে বন্ধু বান্ধব, আমার সফর সঙ্গী যারা আসছে তারা খুবই ক্লান্ত এই গ্রাম হাঁটতে হাঁটতে। আর এক প্রকার আকাশটা নিয়ে তো হাসি ঠাট্টা আমি করলাম। আকাশটা যতবার দেখতেছি আমার কিন্তু ততই হাসি পাচ্ছে। আকাশকে আবার দেখাই। আকাশ কিভাবে পড়লা তুমি? আসলে গ্রাম ঘোরার মজা কিন্তু তুমি মাটিতে না লাগলে মনে ফিলিং আসলে যখন তুমি যে স্লিপটা খাইলা অনুভূতিটা তখন কেমন ছিল? অনুভূতি ছিল যে কোন রকম যতদূর পারি শুকনা রাখতে হবে নিজের, যতদূর পারি কাদা না লাগানোর চেষ্টা করতে যায়, কিন্তু সে সম্পূর্ণ শরীরেই কাদা লাগে। এই গ্রামে কিন্তু সকল সুবিধা না থাকলেও কিন্তু এই গ্রামে আছে মানে আপনার প্রকৃতির সৌন্দর্যে সাজানো ডেকোরেশন। আমরা আসলে নগরীতে এরকম পার্ক সাজাই, বাগান করি, কত কিছু করি, লেক করি, আর এখানে কিন্তু কিছুই করে না। তারপরে আল্লাহ কিন্তু খুব সুন্দরভাবে এই গ্রামের চায়ের সাইডে কিন্তু সেই রকম সুবিধা রাখছে। এই যে দেখেন ভিউগুলো, কত সুন্দর ভিউ। আর এই যে ফকিরকোনা গ্রাম। আসলে আপনারা যারা খুলনা থাকেন আপনারা কিন্তু এখানে আসতে পারেন, এসে ঘুরতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগার মতন জায়গা এই ফকিরকোনা। আপনারা যদি এই ফকিরকোনা আসেন, পাশাপাশি কিন্তু কালাবগি পর্যটন কেন্দ্র যেটি সুন্দরবনে, সেই জায়গাও আপনারা ঘুরতে পারবেন। গাছটি দেখেন কিভাবে কত সুন্দরভাবে দাঁড়ায় আছে। এই গাছটিও কিন্তু আপনার যখন জোয়ার ছিল তখন কিন্তু তার অর্ধেক ডোবা ছিল, আর এখন কিন্তু জোয়ার নাই, পানি নামে গেছে, আর তার কারণে কিন্তু এই গাছটি সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে। আর আমার পিছনে ওই যে সুন্দরবন, তার উপরে ছোট যে বিন্দুটি দেখতে পাচ্ছেন ওটি সূর্য, আর কিছুক্ষণ পরে সূর্যাস্ত হবে। এই গ্রাম ঘুরতে ঘুরতে কিন্তু গ্রামের রাজাদেরকে কিন্তু পেয়ে গেলাম। কেমন আছো তোমরা? ভালো আছো? হ্যাঁ, তোমরা কি এই জায়গায় সাঁতার পারো? তোমাদের তো দুই পাশে নদী, হ্যাঁ সাঁতার পারো সবাই? আসলে এই জায়গার বাচ্চাদের সাঁতার না পারলেও কিন্তু হবে না, কারণ যে পরিস্থিতি দেখেন, এই যে ওই যে কিন্তু নদী দেখা যাচ্ছে, আবার এই আমার সাইডে কিন্তু নদী, একদম তিন কোণা একটা মোহনার মতন। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানে আমার পিছনে এই যে যেটি দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে মুসলিমরা থাকে, মুসলমানরা, আর এই সাইডটা হচ্ছে হিন্দুরা থাকে। হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা কিন্তু এই সাইডটায় থাকে। ওই সাইডেও দুই পরিবার হিন্দু আছে, আর এই পাশটা হচ্ছে বেশিরভাগ হিন্দু পরিবাররা বসবাস করে আপনার এই গ্রামে।
আর আজ এই গ্রামে কিন্তু একটি ধর্মীয় অনুষ্ঠান আছে, হিন্দু সম্প্রদায়ের যে ভাইরা আছে তারা একটি ধর্মীয় অনুষ্ঠান করতেছে একদম এই মাথায়, যেখানে আপনার হিন্দু সম্প্রদায়ের লোকজনের বসবাস বেশি। আর প্রচুর পরিমাণে কিন্তু লোক আসছে এখানে, গ্রামের লোকও আছে, গ্রামের বাইরের লোকও আছে। আর আপনাদেরকে যে দোকানের কথাটি বলতেছিলাম, সেই দোকানের কিন্তু সামনেই আমি, এই যে খুব ছোট্ট একটি দোকান। আর এই দোকানটি কিন্তু বহুত পুরনো, আমি আগে একবার আসছিলাম এই গ্রামে, তখন কিন্তু এই দোকানটি দেখে গেছি, এখনো কিন্তু সেই অবস্থানেই কিন্তু এই দোকানটি আছে। মাসিম ভাই, দোকান কার আপনার? না না, ভাই বোন ভাই ভাই বোন সে কাজে আছে। দোকান কিরকম? আপনারা এই গ্রামবাসী সবাই তো এই দোকান দিয়ে কেনা বেচা করেন? টুকটাক। আর সবাই মনে হয় হাট যখন হয় তখন মনে হয় হাট বাজার করে আসে। সবাই উপস্থিত, আমরা বাজারে কোনো কেনা বেচা করতে হয়। এইখানে বসবাস করে আসলে আপনারা কিরকম মনে করেন, যে কেমন লাগে আপনাদের? আমরা হলো আর্থিক সংকট ভূমিহীন, জীবন যাপনটা কোনরূপ ভাবে কঠিন শ্রম দিয়ে আমরা নির্বাহ করি, বাচ্চা কাচ্চা নির্বাহ করি। তাছাড়া আমাদের আয় ব্যয় কোনো কিছু থাকে না। না, আয় ব্যয়টা শুধু সুন্দর মুখামুখি যা আয় করি সঙ্গে সঙ্গে সেটা আমাদের। আসলে ডানেও থাকে না বাও থাকে না। আরো অনেক ক্ষেত্র বিশেষ আমরা ঋণ করতে হয়। এই যে এনজিওরা কি আপনাদেরকে ঋণ দেয়? এনজিও বলতে আমাদের হিট বাংলাদেশের থেকে যে টাকা যে পাই, সে তুলনা আমরা অন্য এনজিওর কোনো অনুদান পাই না। এখানে শুধু সবগুলো দিচ্ছে আমাদের সব হিট বাংলাদেশ থেকে। হিট বাংলাদেশ। আর যে ঋণের ক্ষেত্রে আপনারা 20,000, 50,000, 1 লাখ, এই ঋণগুলো কারা দেয় আপনার? ওই হিট বাংলাদেশ। হিট বাংলাদেশ। আর তার বিনিময়ে আপনাদেরকে মানে যখন এই ত্রাণগুলো আপনাদের দেয়। আর গ্রামটা কিন্তু আসলে খুবই সুন্দর, আর এখানের মানুষজন কিন্তু খুবই আন্তরিক। আপনারা যখন এই কালাবগি পর্যটন কেন্দ্রে ঘুরতে আসবেন, আপনারা এই গ্রামটাও ঘুরে যাবেন। গ্রামের মানুষ, গ্রামের সৌন্দর্য। হ্যাঁ, আর এই গ্রামগুলো কিন্তু আসলে সচরাচর আপনি খুলনার কোথাও পাবেন কিনা আমি জানি না, কিন্তু আমি পাই না। খুবই সুন্দর। আর আমি কথা বলতে বলতে কিন্তু একদম এই গ্রামের প্রথম পর্যায়ে চলে আসছি। আমি ভিডিও শুরু করছিলাম একদম শেষ পর্যায়ে, আর এখন চলে আসছি প্রথম পর্যায়ে। এই যে দেখেন জায়গাটা খুবই সুন্দর। আর এই যে সামনে যে চরটা দেখতে পাচ্ছেন, লাল কাঁকড়ার চর, এখানে প্রচুর পরিমাণে কিন্তু লাল কাঁকড়া দেখা যায়। আর একদম মাথায় ইয়াসিন ভাই, সে কিন্তু পুরো ভিউটা নিচ্ছে দাঁড়ায়। এই ইয়াসিন ভাই। আর আমাদের রাকিব ভাই কিন্তু সে এই জায়গারই লোক, সেও কিন্তু খুব সুন্দরভাবে গোল পাতার নিচে নৌকার উপরে বসে বসে গান শুনতেছে। খুবই সুন্দর। আপনার ফকিরকোনা গ্রামে, এই গ্রাম থেকেই আমি আমার ভিডিওটি শেষ করছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।